হ্যালো স্টুডেন্ট। সো আই থিঙ্ক তোমরা সবাই ভালো আছো। সো আজকে আমি যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডে মেজারমেন্ট। ওকে, সো মেজারমেন্ট যেটা আমি তোমাদের বলেছিলাম যে আমি তোমাদের ডিপ্লোমা থার্ড সেম ফ্রি অফ কস্ট সমস্ত সাবজেক্ট পড়াবো। সো কী কী থাকছে তার মধ্যে মেজারমেন্ট, সার্কিট থিওরি, বেসিক ইলেকট্রনিক্স আর মেশিন। যেখানে বেসিক ইলেকট্রনিক্সের আমি মোটামুটি 8খানা ক্লাস করিয়ে দিয়েছি এবং মেশিনের আমি কিন্তু ট্রান্সফর্মার স্টার্ট করেছি। সো নেক্সট এগুলো সবই কন্টিনিউ হবে। সো পার উইক তোমরা 3টে বা 4টে করে ক্লাস কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? সো ধরে নাও এই উইকে মেজারমেন্টের একটা ক্লাস পেলে, নেক্সট উইকে হয়তো 3টে ক্লাস হলো, সেখানে মেজারমেন্ট থাকলো না, অন্য কিছু থাকলো। তো প্রতি উইকে মোটামুটি 3টে করে ক্লাস তোমরা পাচ্ছই। ওকে, সো তোমরা কন্টিনিউ আমাকে ফলো করো আর সবাইকে শুভ বিজয়া। সবাই আশা করি ভালো আছো। সো চলো স্টার্ট করছি। চলো, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট আজকে পড়বো আমরা মেজারমেন্টের। সবার প্রথমে তোমাদের ডিপ্লোমার যে সিলেবাসটা আছে, দেখো নট অনলি ডিপ্লোমা, আমি এখানে বলে দিচ্ছি এটা কিন্তু সিলেবাস বিটেক প্লাস ডিপ্লোমা দুজনেরই কভার হবে, ঠিক আছে? সেম সিলেবাস, বিটেক ডিপ্লোমার সেম সিলেবাস মেজারমেন্টের। ওকে, সো আমি মোটামুটি তোমাদের অল এভারেজ সবই করাবো, তোমরা জাস্ট আমাকে একটু কন্টিনিউ ফলো করো। ওকে, চলো আজকে যেটা দেখবো মেজারমেন্ট আমরা কেন পড়বো, হোয়াট ইজ পারপাস অফ মেজারমেন্ট। পারপাস অফ মেজারমেন্ট, সো আমি তোমাদের কিছু কিছু যেগুলো ধরে নাও যে থিওরিটিক্যাল পোর্শন আমি এখানে লিখবো না, বাট স্ক্রিনে কিন্তু ডিসপ্লে করিয়ে দিয়েছি, দেখে নাও, ঠিক আছে? হোয়াট ইজ দ্য পারপাস অফ মেজারমেন্ট, মানে আমরা কেন পড়বো মেজারমেন্ট। সো তোমরা কি জানো আমরা কেন মেজারমেন্ট পড়বো? দেখো সবার প্রথমে যে লাইনটা লেখা আছে, দ্য পারপাস অফ মেজারমেন্ট ইজ এসেনশিয়ালি টু মেজার দ্য আননোন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস। তার মানে কি বলছে যে মেজারমেন্ট আমরা পড়বো কেন, যে আননোন ইলেকট্রিক্যাল যে কোয়ান্টিটিগুলো আছে সেগুলোকে মেজার করার জন্য। ক্লিয়ার? তাহলে আননোন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি কী কী আছে আমাদের? রেজিস্ট্যান্স, তারপরে ভোল্টেজ, কারেন্ট। ওকে, রেজিস্ট্যান্স, ভোল্টেজ, কারেন্ট, তারপরে পাওয়ার, হোয়াট এভার, এই ডট 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 আরও অনেক কিছু আছে। সো এই যে আননোন কোয়ান্টিটিগুলোকে আমরা মেজার করার জন্যই কিন্তু মেজারমেন্ট পড়ব। দিস ইজ আ পারপাস অফ মেজারমেন্ট। ক্লিয়ার? সো তোমরা কি করবে, ডিসপ্লেতে যে ডিসপ্লে হচ্ছে যে লেখাগুলো সেগুলোকে পজ করে তোমরা আগের নোট ডাউন করে নাও। ক্লিয়ার? আগে নোট ডাউন করে নাও, দেন আবার বুঝো। তো তাহলে আমি এটা সরিয়ে দিচ্ছি, এবার দেখো। সো রেজিস্ট্যান্স, ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, ইটিসি এগুলোকে মেজার করার জন্য আমরা কি পড়ব? মেজারমেন্ট পড়ব, ঠিক আছে? এবার বলেছে যে মেজারমেন্টের পারপাস আরও একটা আছে। কি পারপাস আছে ভালো করে বোঝো, এখানে কি লিখেছে দেখো, কোয়ালিটি ফ্যাক্টর। দেখো এখানে কি বলেছে, দ্য পারপাস ইজ অলসো টু কম্পেয়ার দ্য মেজার্ড ভ্যালু উইথ এ প্রিডিফাইন্ড স্ট্যান্ডার্ড। তার মানে হচ্ছে আমরা কেন পড়বো মেজারমেন্ট? দেখো ধরে নাও তুমি বাজার থেকে একটা মোটর কিনেছো যেটার গায়ে লেখা আছে 1500 RPM। তুমি বাজার থেকে একটা মোটর কিনেছো যার গায়ে লেখা আছে 1500 RPM, তার মানে এই মোটরটা ম্যাক্সিমাম এত স্পিডে ঘুরবে। দিস ইজ আ রেটেড স্পিড। ক্লিয়ার? এবার তুমি বাড়িতে এসে ওটাকে চালিয়ে দেখলে ও ঘুরছে 1490 RPM। তুমি এটা কি করে পেলে? এই ভ্যালুটা কি করে পেলে? এই ভ্যালুটা তুমি কোনো একটা ডিভাইস দিয়ে, মানে মোটর আমরা স্পিড কী দিয়ে মাপি? টেকোমিটার। তুমি স্পিড দিয়ে মেপে দেখলে এটা এতটা আসছে, তাহলে 10 RPM কমে গেল। কি হলো? ডিউ টু লসেস এটা কমে যাচ্ছে। তাহলে এটা আমরা কি করে পাবো? এটা আমরা মেজারিং ইনস্ট্রুমেন্ট দিয়ে সেই লসেসটা কিন্তু ক্যালকুলেশন করছি যে কতটা এক্স্যাক্টলিও ঘুরছে। তার মানে বাজার থেকে যে জিনিসগুলো আমরা কিনছি, যদি ধরো না 1 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স, তার মানে ও অ্যাকচুয়ালি লেখা আছে ওর গায়ে 1 কিলো ওহম, বাট ওর মধ্যে যে সামথিং ড্রপ হচ্ছে সেটা কিন্তু আমরা মেজারিং ইনস্ট্রুমেন্ট ছাড়া বুঝতে পারবো না। তার মানে এটা হচ্ছে আমাদের ক্যালকুলেটেড ভ্যালু, এটা আমরা কি
প্রত্যেকটার মানে ইয়ে দেখে ডেটা দেখে ক্যালকুলেট করছি, আর এটা হচ্ছে আমাদের মেজার্ড ভ্যালু। ক্লিয়ার? মেজার্ড ভ্যালু, মেজার করার পর, তার মানে কোনো একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করার পর যে ভ্যালুটা আসছে সেটাই হচ্ছে তার কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু বা ট্রু ভ্যালু। ওকে, সো বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? তাহলে মেজারমেন্ট আমরা কেন পড়ব? কোনো একটা মেশিন কতটা, তার মধ্যে কতটা এরর আছে বা কতটা ডিফিকাল্টিজ আছে সেটাও কিন্তু আমরা সেটা দিয়েই মেজার্ড করব। আই থিঙ্ক বুঝে গেছো? চলো তাহলে এখানে যে লাইনটা লেখা আছে, দ্য পারপাস ইজ অলসো টু কম্পেয়ার দ্য মেজার্ড ভ্যালু উইথ এ প্রিডিফাইন্ড স্ট্যান্ডার্ড। তার মানে এটা হচ্ছে আমাদের প্রিডিফাইন্ড স্ট্যান্ডার্ড, এটাকে কম্পেয়ার করব আমরা। কোনটা দিয়ে কম্পেয়ার করব? আমাদের মেজার্ড ভ্যালু দিয়ে। আমরা এটা মাপার পরে এটা পেয়েছি, আর এটা হচ্ছে প্রিডিফাইন্ড স্ট্যান্ডার্ড, তার মানে বলে দেওয়া আছে ক্যালকুলেটেড ভ্যালু। ওকে, চলো এবার এই দুটো হচ্ছে কি গেল? পারপাস। এই দুটো কি গেল? পারপাস। এবার দেখব আমরা কি? এবার দেখব আমরা সিগনিফিকেন্ট। তাহলে কি কি সিগনিফিকেন্ট হতে পারে? দেখো বলছে প্রথম সিগনিফিকেন্টটা ডিসপ্লেতে তোমরা দেখতে পাচ্ছ। দেখো, প্রপার অ্যান্ড ইকোনমিক্যাল ডিজাইন। সো প্রপার অ্যান্ড ইকোনমিক্যাল ডিজাইন কথাটার মানেটা কি? তার মানে বলতে চেয়েছে যে একটা ইনস্ট্রুমেন্ট আমি ধরো ডিজাইন করছি, আমি ধরো একটা স্কেল ডিজাইন করছি। ভালো করে বোঝো, আমি একটা স্কেল ডিজাইন করছি, যেখানে আমি সেই স্কেলটা দিয়ে কি মাপবো? আমি ধরো এই স্কেলটা ডিজাইন করছি, আমি এই স্কেল দিয়ে যে ডিফারেন্সটা মাপবো সেটা হচ্ছে সেন্টিমিটার ডিফারেন্স। ধরো ম্যাক্সিমাম আমি যে ইনস্ট্রুমেন্টগুলো বা যাই মাপি না কেন তার ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে ধরো না 30 সেন্টিমিটার, আর এগুলো এক একটা হচ্ছে 1 সেন্টিমিটার ডিফারেন্স। এবার আমি যদি এই স্কেলটা 30 সেন্টিমিটারের একটা স্কেল নিয়ে আসি, তাহলে আমার যত রকমের মানে আমি এটা কত 30 সেন্টিমিটারের কি? ধরো এটা আমার একটা প্রোডাকশন হাউস আছে, ওখানে আমি যে ধরনের জিনিসগুলো বানাই প্রত্যেকটাই 30 সেন্টিমিটারের বা তার কম, কিন্তু তার বেশি নয়। এবার আমি বাজার থেকে একটা কিনে আনলাম 60 সেন্টিমিটারের স্কেল। সো আমি কি করলাম? আমার 30 সেন্টিমিটারের স্কেল কিনলেই হয়ে যেত, আমি বেশি কিনে এনেছি। তাহলে এটা আমার কি হলো? এটা কি ইকোনমিক্যাল হলো? জিনিসটা এটা কি ইকোনমিক্যাল হলো? আমার বেশি টাকা পড়লো। তাহলে আমরা মেজারমেন্ট ইউজ করে কি করছি? ইকোনমিক্যাল ডিজাইন করছি। তার মানে আমার যে ফ্যাক্টরিতে যে জিনিসগুলো তৈরি হচ্ছে সেগুলো সব 30 সেন্টিমিটারের। তাহলে সেই হিসাবে আমি যে স্কেলটা বানাবো সেটা 30 সেন্টিমিটার হবে, তার থেকে বেশি আমার বানিয়ে লাভ নেই। তাহলে এই জন্য মেজারমেন্ট কি দিচ্ছে তোমাকে? ইকোনমিক্যাল ডিজাইন দিচ্ছে। একটা ইনস্ট্রুমেন্টের ইকোনমিক্যাল ডিজাইন দিচ্ছে। তোমাকে বলতে চেয়েছে যে একটা ইনস্ট্রুমেন্ট যতটা দরকার তুমি ততটাই বানাও, তার থেকে বড় বানিয়ে আমার কাজে আসবে না, বেকার বানিয়ে আমি কি করব? আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছ। চলো তারপরে দেখো, তারপরে কি বলেছে? সেকেন্ড বলেছে দ্য অ্যাডভান্টেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তাহলে অ্যাডভান্টেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বলতে কি বলতে চেয়েছে? এখন কি হচ্ছে, যত দিন যাচ্ছে প্রচুর র্যাপিড স্পিডে কিন্তু আমাদের সায়েন্স গ্রো করছে। এবার যদি সায়েন্স এত স্পিডে গ্রো করে, তাহলে আমাকে মেজারমেন্টটা কি করতে হবে? অনেক সূক্ষ্ম করতে হবে। তার মানে আমি আগে একটা সুপার কম্পিউটার বানাতাম, ধরে নাও এতটা সাইজের, এত বড়। এখন একটা কম্পিউটার আমি বানাচ্ছি এই সাইজের। তার মানে এটা কমে এটা চলে এসছে ডিউ টু কার? আমি এই যে জিনিসটা বড় হবে ছোট হবে, তার মানে কি? ইকোনমিক্যাল মেজারমেন্ট। আমার মেজারিং ইনস্ট্রুমেন্ট যদি আমি ঠিকঠাক বানাতে না পারতাম, তাহলে কিন্তু আমি এই ইনস্ট্রুমেন্টটাকে ছোট করতে পারতাম না। কেন ছোট করতে পারতাম না? আমার কাছে সেই আইডিয়াটাই হতো না যে এতটুকু ধরে নাও 30 অ্যাম্পিয়ার কারেন্ট মাপার জন্য
যে ধরনের ডিভাইস আমার দরকার সেই ডিভাইসটা এত বড় হলেও হবে বা এত ছোট হলেও হবে। তাহলে আমি এত ছোটোটা বানাবো, তার জন্য কি দরকার আমার? মেজারমেন্ট দরকার, ভালো মেজারমেন্ট দরকার। তার মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজিকে যদি আমাদের উন্নত করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? ভালো মেজারিং ইনস্ট্রুমেন্ট দরকার, যাতে খুব ছোট ছোট জিনিস, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস মাপা যায়, যার জন্য টেকনোলজিটাকে অ্যাডভান্স করা যাবে। ঠিক আছে, বোঝা গেল? চলো, তারপরে বলেছে দ্য মেজারমেন্ট কোফিশিয়েন্ট, দ্য মেজারমেন্ট কনফার্ম দ্য ভ্যালিড অফ হাইপোথিসিস। হাইপোথিসিস, এবার হাইপোথিসিস মানে কি? হাইপোথিসিস মানে ধরে নাও তুমি কোনো কিছু একটা আবিষ্কার করতে চাইছো, বা তুমি তোমার মাথায় কোনো কিছু একটা এসছে, ঠিক আছে, এবার তুমি সেটাকে ইমপ্লিমেন্ট করতে চাইছো। এবার সেই ইমপ্লিমেন্ট করার আগে তুমি কিছু জিনিস দিয়ে মেপে দেখতে চাইছো যে এটা এটা করলে এটা কি হয়, তাহলে তুমি তোমার হাইপোথিসিসটাকে ইমপ্রুভ করতে পারবে, মানে তোমার চিন্তা ভাবনাটাকে এগোতে পারবে। দিস ইজ কল্ড হাইপোথিসিস। তাহলে তোমার চিন্তা ভাবনাটাকে এগোনোর জন্য কিন্তু মেজারমেন্ট দরকার। সাপোজ ধরো তুমি একটা ডিভাইস বানাচ্ছ, এই একটা ডিভাইস, এটা যাই হোক না কেন ডিভাইস। এবার এই ডিভাইসের মধ্যে যে ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো লাগছে, এই ইনস্ট্রুমেন্টগুলোকে যদি তুমি মেজার করতে না পারো যে এই 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 মেজার, এই এটার জন্য এত, এটার জন্য এত, এটার জন্য এত, এবার এই জিনিসগুলো মেজার করে যে তুমি ক্যালকুলেশনে যে পৌঁছাবে, তার জন্য তোমার কি দরকার? একটা মেজারিং ইনস্ট্রুমেন্ট দরকার। ঠিক আছে, সো যে কোনো হাইপোথিসিস বা যে কোনো আবিষ্কার করার আগে তোমার যে মেজারমেন্টটা দরকার, তার জন্য কিন্তু আমাদেরকে কি করতে হবে? মেজারিং ইনস্ট্রুমেন্টের হেল্প নিতে হবে। ক্লিয়ার? সো ডেফিনেশনগুলো ডিসপ্লেতে আমি দেখিয়ে দিয়েছি, তোমরা কিন্তু একবার করে নেবে। ওকে, জিনিসগুলোকে লিখে নেবে। চলো নেক্সট 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 যে জিনিসটা আমার সবার আগে দরকার মেজারমেন্ট করার জন্য, সেটা হচ্ছে কিছু ডেফিনেশন। কিছু ডেফিনেশন সবার আগে দেখবো আমরা, হোয়াট ইজ অ্যাকুরেসি। হোয়াট ইজ অ্যাকুরেসি? সো তোমরা কে কি জানো? তোমরা কে কি জানো একটু রিমাইন্ড করো, হোয়াট ইজ অ্যাকুরেসি। দেখো অনেকে অনেকভাবে জিনিসটাকে ডিফাইন করে, বাট এক্স্যাক্টলি যে ডেফিনেশনটা, এক্স্যাক্টলি যে জিনিসটা, সেটা হচ্ছে অ্যাকুরেসি। কিন্তু ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝে নাও। অ্যাকুরেসি হচ্ছে তুমি ধরো কোনো একটা জিনিস মাপছো, তুমি ধরো কোনো একটা জিনিস মাপছো, ধরো কারেন্ট মাপছো, বা ভোল্টেজ মাপছো, বা পাওয়ার মাপছো, ঠিক আছে। এবার ওই যে ইনস্ট্রুমেন্টটা ম্যাক্সিমাম 100 ভ্যালু শো করাতে পারে, মানে ওর রেটিং দেয়া আছে এটা। এবার সেই ইনস্ট্রুমেন্ট দিয়ে যখন তুমি একটা কোনো জিনিসকে মাপছো, সেটা যাই হোক না, কারেন্ট ভোল্টেজ হোয়াট এভার, তুমি তার আউটপুট পেলে 99। আরেকটা মেশিন নিলে, যেও 100 ম্যাক্সিমাম মাপতে পারে, বাট ও এখন মাপার পর ও দিচ্ছে 98। আরেকটা মেশিন নিলে ও দিচ্ছে 97। তাহলে মোর অ্যাকিওর কোনটা? কোন ইনস্ট্রুমেন্টটা সব থেকে বেশি অ্যাকুরেসি দিতে পারছে? দেখো এ বেশি অ্যাকুরেসি দিতে পারছে। বোঝা গেল কি? তাহলে বেস ভ্যালুর উপর ডিপেন্ড করে। সো হোয়াট ইজ দ্য বেস ভ্যালু? দিস ইজ আওয়ার বেস ভ্যালু। দিস ইজ আওয়ার বেস ভ্যালু। তার মানে আমরা কত মাপছি? আমরা কত মাপতে চাইছি? 100। আমরা কত মাপতে চাইছি? 100। ওকে, বাট মেশিন আমাকে দিচ্ছে 99, এ 98, এ 97। তাহলে যে মোর অ্যাকুরেসি, যে সব থেকে কাছের ভ্যালুটা দিচ্ছে, দিস ইজ আ অ্যাকুরেসি। সেই ইনস্ট্রুমেন্টটা কতটা অ্যাকুরেট। তার মানে আমরা কি বলবো? এই মেশিনটা 99% অ্যাকুরেট। কোনো ইনস্ট্রুমেন্টই 100% অ্যাকুরেট হয় না, ঠিক আছে। কিছু না কিছু ধরো এরকম থাকবে, ধরো 99.99% অ্যাকুরেসি। তার মানে 100% অ্যাকুরেসি আসে না। তাহলে আমরা কি নেব? বাজারে ধরো তুমি 3টে ইনস্ট্রুমেন্ট কিনতে গেলে, দিয়ে মেপে দেখলে ক্যালকুলেশন করে যে এখান থেকে 100 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। এবার তোমার মেশিনটা কি করছে? 99.99 কারেন্ট দেখাচ্ছে। তার মানে তোমার মেশিনটা কত? 99.99% অ্যাকুরেসি আছে ওর মধ্যে। ক্লিয়ার? সো এইভাবে জাস্ট বোঝালাম। সো যত আমরা গো ফরওয়ার্ড হব, তত তোমরা আরও বুঝতে পারবে জিনিসগুলো, ঠিক আছে।
আরও জিনিসগুলো ক্লিয়ার হবে। চলো এবার দেখো অ্যাকুরেসি বুঝলে, এবার দেখবো আমরা হোয়াট ইজ প্রিসিশন। দেখো প্রিসিশনটা যখন বুঝবো তখন অ্যাকুরেসিটা আরও ভালো করে আমরা বুঝতে পারবো। সিআই প্রিসিশন, ওকে প্রিসিশন। তাহলে প্রিসিশন বোঝানোর জন্য আমি একটা বক্স ড্র করছি। আমি 5খানা ইনস্ট্রুমেন্ট নিচ্ছি, 1 2 3 4। চারটে নিচ্ছি, আমি 4টে ইনস্ট্রুমেন্ট নিচ্ছি এবং তাদের প্রত্যেককে 4 বার করে আমি মাপবো, ঠিক আছে? তাহলে এখানে আমি 4টে ইনস্ট্রুমেন্ট নিয়েছি আর এবং তাদেরকে 4 বার করে আমি কাজে লাগাবো। ধরো প্রথম ইনস্ট্রুমেন্ট, এটা ফার্স্ট 2 3 4। প্রথমবার আমি ওকে দিয়ে মেপেছি, কত মাপছি? 100, ম্যাক্সিমাম 100 মাপছি, ঠিক আছে? সো প্রথমবার ওর ভ্যালু দিল আমাকে 99, তারপরের বার মাপলাম 97, তারপরের বার আমি মাপলাম 87, তারপরের বার মাপলাম 82, ঠিক আছে? এবার এটা 1 নম্বর ইনস্ট্রুমেন্ট গেল, তাহলে 5 বার মাপলাম। ফার্স্ট টাইম 180, এটা সেকেন্ড, থার্ড, ফোর্থ, ওকে? এটা প্রথম ইনস্ট্রুমেন্ট, ফার্স্ট ইনস্ট্রুমেন্ট। তাহলে ইনস্ট্রুমেন্ট 1, তাহলে ইনস্ট্রুমেন্ট 1 দিয়ে আমি কতবার মাপলাম? 4 বার। এবার আমি ইনস্ট্রুমেন্ট 2 দিয়ে আবার 4 বার সেম জিনিসকে মাপবো। তাহলে 4টে ইনস্ট্রুমেন্ট নিয়েছি, কিন্তু আমি 4টে ইনস্ট্রুমেন্টকে 4 বার করে মাপছি। তাহলে এই ইনস্ট্রুমেন্টটা নিলাম, এ কী করলো? প্রথমবার সেম 99 দিল, পরে 97 দিল, পরে কী দিল? 80, তারপর 70। আবার কি করলাম? আরেকটা ইনস্ট্রুমেন্ট নিলাম, ইনস্ট্রুমেন্ট 3, যেটা ফার্স্ট টাইম 99 তো দিল, সেকেন্ড টাইম 99 দিল, ফোর্থ টাইম 97 দিল, তারপরে 80 দিল, ওকে? এবার আরেকটা ইনস্ট্রুমেন্ট নিলাম, যে ইনস্ট্রুমেন্টটা ফার্স্ট টাইম 70 দিল, সেকেন্ড টাইম 70, ফোর্থ টাইম 70, তারপরেও 70। তার মানে আমি এখন কি পড়ছি? প্রিসিশন। সো যখন আমি একটা ইনস্ট্রুমেন্টকে বলবো দিস ইজ আ প্রিসাইজ ইনস্ট্রুমেন্ট, তার মানেটা হচ্ছে আমি যে ইনস্ট্রুমেন্টটা নিয়েছি সেটাকে যতবারই আমি মাপি না কেন সে যাতে আমাকে সেম ভ্যালু দেয়। আমি যতবারই তাকে দিয়ে আমি সেম জিনিসকে মাপি না কেন সে যাতে আমাকে অলওয়েজ সেম ভ্যালু দেয়। তার মানে দেখো এই 4 নম্বর যে ইনস্ট্রুমেন্টটা সে কিন্তু বারবার 70 দিচ্ছে, বারবার। তার মানে দিস ইজ আ প্রিসাইজ ইনস্ট্রুমেন্ট, সো হোয়াট ইজ দ্য প্রিসাইজ ইনস্ট্রুমেন্ট? যে ইনস্ট্রুমেন্টটা সেম ভ্যালু রিপিটেশন দেবে, দিস ইজ আ প্রিসাইজ ইনস্ট্রুমেন্ট। আমি যতবারই মাপছি 70 দিয়ে যাচ্ছি, বাট আমি কত মাপছিলাম? আমার বেস ভ্যালু কত ছিল? 100। আমি মাপতে চাইছি 100, কিন্তু ও দিচ্ছে 70। তার মানে এর মধ্যে 70% অ্যাকুরেসি আছে, ক্লিয়ার? 70% অ্যাকুরেসি আছে। তাহলে তোমাকে যদি এবার আমি বলি তাহলে মোর অ্যাকুরেট ইনস্ট্রুমেন্ট এখানে কোনটা? মোর অ্যাকুরেট। তাহলে এই ইনস্ট্রুমেন্টটা কিন্তু মোর অ্যাকুরেট। দেখো এ নিয়ার অ্যাবাউট কাছাকাছি ভ্যালু দিচ্ছে সবসময়, 99, 99, 97, ধরে নাও এটা 98, ধরে নাও 98। তাহলে এ কী দিচ্ছে? কাছাকাছি ভ্যালু দিচ্ছে, বাট ফ্রিকুয়েন্ট ভ্যালু বাড়ছে। এই যে এখানে কমে গেল, আবার বাড়ছে। 99 দুবার দিয়ে আবার এখানে কমে গেল, আবার এখানে বাড়লো। তার মানে কি? ওর মধ্যে প্রিসিশনটা নেই, ওর মধ্যে অ্যাকুরেসি আছে বাট প্রিসিশন নেই। তাহলে আমি এর থেকে কি বুঝতে পারছি যে প্রিসিশন আর অ্যাকুরেসি জিনিসটা কিন্তু আলাদা। আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার হয়েছে। সো হোয়াট ইজ প্রিসিশন, হোয়াট ইজ অ্যাকুরেসি, এবার বুঝতে পেরেছো তো? চলো এবার দেখবো আমরা সেন্সিটিভিটি। সো পরীক্ষায় আসলে তোমার ঠিক এইভাবেই বুঝিয়ে দেবে স্যারদের, তাহলে দেখবে নাম্বারটা ভালো পাবে, ঠিক আছে? চলো এবার সেন্সিটিভিটি, হোয়াট ইজ সেন্সিটিভিটি?
হোয়াট ইজ সেন্সিটিভিটি? দেখো সেন্সিটিভিটি হচ্ছে আমরা কোনোদিনও একটা ইনস্ট্রুমেন্ট দেখে বলতে পারবো না যে সেন্সিটিভিটি কি। ওকে, সো সেন্সিটিভিটি বোঝার জন্য তোমাকে দুটো বা তার বেশি ইনস্ট্রুমেন্ট নিতে হবে। তার মানে ধরে নাও তুমি একটা স্কেল নিয়েছো, যে স্কেলটা মিনিমাম 1 সেন্টিমিটার পর্যন্ত মাপতে পারে। তার মানে এই যে ডিফারেন্সগুলো আছে, এই ডিফারেন্সগুলো কত? 1 সেন্টিমিটার। তার মানে এ কত মাপতে পারে? 1 সেন্টিমিটার মিনিমাম। আরেকটা স্কেল নিয়েছো, যে স্কেলটা মিনিমাম 1 মিলিমিটার মাপতে পারে। তার মানে এই ডিফারেন্সটা কত? 1 মিলিমিটার। তাহলে আমরা কি বলবো? দিস ইজ আ মোর সেন্সিটিভ এর তুলনায়। তাহলে সেন্সিটিভিটি কি হয়? সবসময় দুটো ইনস্ট্রুমেন্ট বা তার বেশি ইনস্ট্রুমেন্টের মধ্যে আমরা কি করি? তুলনা করি। আই থিঙ্ক ক্লিয়ার। তার মানে এই ইনস্ট্রুমেন্টটা থেকে এই ইনস্ট্রুমেন্টটা কি? মোর সেন্সিটিভ। বোঝা গেল? সো দিস ইজ আ সেন্সিটিভিটি। ওকে, চলো আমি খুব শর্টকাটে জিনিসগুলো খুব ভালো মতো বোঝাচ্ছি। দেখো, জিনিসটা বোঝাটা নিয়ে ব্যাপার। তুমি মুখস্থ করে পরীক্ষায় নামিয়ে আসলে ওটা কিন্তু ম্যাটার করে না, তুমি কতটা ক্যাচ করতে পেরেছো। ওকে, চলো এবার দেখবো রিসলিউশন কি? দেখো, রিসলিউশন আর সেন্সিটিভিটি অনেক জায়গায় একই রকমভাবে কিছুটা দেয়া থাকে, বাট আমি যেটা বলছি সেটা কিন্তু ভালো করে বোঝো। যে রিসলিউশন বলতে বোঝায় যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে যখন তুমি খুব ছোট্ট ভ্যালুকে কোনো একটা ইনস্ট্রুমেন্ট, ধরে নাও এটা আমার একটা ইনস্ট্রুমেন্ট, এ যদি খুব সামথিং ডিফারেন্স, খুব এইভাবে তো আমাদের ডিসপ্লেগুলো থাকে, মেজারমেন্টে দেখেইছো স্কেলগুলো এভাবে থাকে, এবার ধরে নাও খুব সামথিং চেঞ্জেসের জন্য কোনো ইনস্ট্রুমেন্ট যদি খুব সামথিং চেঞ্জের জন্য রেসপন্স করে, দিস ইজ কল্ড রিসলিউশন। কি বললাম আমি? যে ধরে নাও আমার একটা মোটর ঘুরছে 1500 আরপিএম রেটিং আছে, বাট আমি যখন মাপছি তখন দেখলাম এটা 1490-এ ঘুরছে। তাহলে এটা কি হলো? ডিউ টু লসেসের জন্য এই আরপিএমে ঘুরছে। এইটুকু বুঝে গেছো? এবার আমি কি করলাম? মোটরের স্পিড কমাচ্ছি। কতটা কমেছে? ধরে নাও এটা স্পিড কমে 1490 আছে তো, সরি 1300 নয়, 1489.95 হয়েছে। তার মানে এটা কত স্পিড কমেছে? অনলি 0.05 আরপিএম, এতটা কমেছে। সো এই যে ছোট্ট চেঞ্জেস, খুব সামথিং যে মোটরের স্পিড কমলো, সেটা যদি আমাদের কে শো করাচ্ছে? স্পিডটাকে শো করায় টেকোমিটার। আমরা এভাবে ধরি, এখানে ডিসপ্লেতে আমরা দেখতে পাই। দেখো, এরকম ধরনের হয় টেকোমিটার। এখানে আমাদের ডিসপ্লে থাকে, আর এখানে আমাদের একটা লাল লাইটের মতো বেরোয়। এখানে কিন্তু আমরা এই ডিসপ্লেতে, এটা হচ্ছে ডিসপ্লে। ওকে, সো এই ডিসপ্লেতে আমরা দেখতে পাই কত আরপিএমে ঘুরছে। এবার এই ডিসপ্লেতে যদি এই যে সামথিং চেঞ্জেসটা এখানে শো করে, তখন আমরা বলবো যে দিস ইজ আ রিসলিউশন। তাহলে রিসলিউশন কি? কোনো একটা ইনস্ট্রুমেন্ট যদি খুব সামথিং চেঞ্জেসকে খুব সামথিং চেঞ্জেসের রেসপন্স করতে পারে, দিস ইজ কল্ড রিসলিউশন। ঠিক আছে? দেখো, 1490-এ ঘুরছে, জাস্ট এতটুকু কমেছে, জাস্ট 0.05 আরপিএম কমেছে, সেটাও এ ডিসপ্লে করিয়ে দিল, সেটাও এ বলে দিচ্ছে। তার মানে কি? এর খুব সামথিং চেঞ্জও এ রেসপন্স করতে পারে। দিস ইজ কল্ড রিসলিউশন। আই থিঙ্ক ক্লিয়ার।
কারো কোনো ডাউট থাকলে তোমরা আমার নিচে দেওয়া লিঙ্কে চলে যাও, আমার গ্রুপে জয়েন করে আমাকে কোশ্চেন করতে পারো। ক্লিয়ার? কারো কোনো ডাউট থাকলে আমার নিচে দেওয়া লিঙ্কে চলে যাও, আমাকে কোশ্চেন করতে পারো। ক্লিয়ার? চলো, দিস ইজ আ রিসলিউশন। সো আই থিঙ্ক তোমাদের রিসলিউশন কি, সো আমি তোমাদের দেখে নাও, আমি তোমাদের ফুল জিনিসটা ডিসপ্লে করিয়ে দিয়েছি, তোমরা একটু এটাকে লিখে নাও, এখানে ভিডিওটা পজ করে লিখে নাও। ক্লিয়ার? ওকে, চলো এবার নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ট্রু ভ্যালু অ্যান্ড হোয়াট ইজ মেজার্ড ভ্যালু। চলো তাহলে কি দেখবো আজকে আমরা? ট্রু ভ্যালু আর মেজার্ড ভ্যালু। দেখো, মেজারমেন্ট প্রথমের দিকে একটু বোরিং লাগে, বাট এটা পুরোটাই মানে বেশিরভাগটাই এটা থিওরি পোর্শন, ক্যালকুলেটিভ পোর্শন কম আছে, বাট মেজারমেন্ট ভালো করে পড়লে কিন্তু ফিউচারে অনেক কাজে লাগবে, কারণ কম্পারেটিভ এক্সামে কিন্তু মেজারমেন্টের একটা খুব ভালো ওয়েটেজ থাকে। ক্লিয়ার? সো মেজার্ড ভ্যালু, সো হোয়াট ইজ মেজার্ড ভ্যালু, হোয়াট ইজ ট্রু ভ্যালু? সো ট্রু ভ্যালু হচ্ছে সেই যে মোটরে চলে যায়, আবার আমি একটাই এক্সাম্পল দিয়ে করাবো তাহলে বুঝতে পারবে তোমরা। তাহলে ট্রু ভ্যালু কি? যে ভ্যালুটা মোটরের গায়ে লেখা আছে বা ক্যালকুলেটেড ভ্যালু। তার মানে আমি বলতে চাইছি, আমরা ধরো একটা ইন্ডাকশন মোটর, অনেকে জানো অনেকে জানো না, ইন্ডাকশন মোটরের আমরা স্পিড কি করে ক্যালকুলেশন করি? ইন্ডাকশন মোটরের স্পিড কি করে ক্যালকুলেশন করি? ধরে নাও ns ইকুয়ালস টু 120 f/p, ns ইকুয়ালস টু 120 f/p। ক্লিয়ার? তাহলে আমরা যদি পোল সংখ্যা জানি এবং ফ্রিকোয়েন্সি জানি, তার মানে আমাদের ইন্ডিয়ায় স্ট্যান্ডার্ড ফ্রিকোয়েন্সি কত? 50। আর যদি 4 পোল মেশিন হয় তাহলে এটা কত হবে? 4 দিয়ে কাটলে 30, 3 5 15। তার মানে আমি কি জানি যে একটা 4 পোল মেশিন অলওয়েজ ম্যাক্সিমাম স্পিড হতে পারে 1500 RPM। বোঝা গেল? এবার আমি মেপে দেখলাম মেজার্ড ভ্যালু কত এসছে? 1490। তাহলে এটা আমার কি ক্যালকুলেটেড ভ্যালু। আমি না মেপে, আমি জাস্ট কনস্ট্রাকশন দেখে যদি স্পিডটা অ্যাজিউম করে নিচ্ছি, দিস ইজ কল্ড ট্রু ভ্যালু। এবার আমি মেপে দেখলাম 1490, তাহলে 10 RPM কি হলো? লসেস হলো। যে কোনো মেশিনে কি হয়? লসেস হয়। বোঝা গেল কি? বা এরর থাকে। ঠিক আছে? এবার এই দুজনের মাঝে এরর কত হলো? 10 RPM। এই দুজনের মাঝে এরর কত হলো? 10 RPM। বোঝা গেল? এই দুজনের মাঝে এরর হচ্ছে 10 RPM। তাহলে এরর ইকুয়ালস টু এররকে আমরা কি করে বের করব? এরর ইকুয়ালস টু, তাহলে ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু। সো দিস ইজ আ ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু। এটাকে আমরা কি দিয়ে লিখব? AT দিয়ে, আর এটাকে AM দিয়ে লিখব। ক্লিয়ার? সো দিস ইজ আ ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু, বা অনেকে মেজার্ড ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু লেখে, জাস্ট এররটা মাইনাসে আসবে, আর কিছু নয়। ঠিক আছে? তো তুমি যেভাবে লিখবে সেভাবেই, কোনো অসুবিধা নেই। তাহলে এবার তোমাকে যদি এই এররের উপরে কোশ্চেন করানো হয়, আই থিঙ্ক তুমি বুঝতে পারবে। তাহলে এখানে কত হচ্ছে? 10। তাহলে কত পার্সেন্টেজ এরর হবে? কত পার্সেন্ট এরর হচ্ছে? এটা পার্সেন্টেজ বের করানোর জন্য আমরা কি করব? নিচে ট্রু ভ্যালু, নিচে আমরা কি লিখব? ট্রু ভ্যালু AT ইন্টু 100। এটা করলেই পার্সেন্টেজ বেরিয়ে যাবে। তাহলে এটা কত হবে? তাহলে এটা কত ছিল? 1500 মাইনাস 1490 বাই 1500 ইন্টু 100 কাটলে এখান থেকে কত হবে? এটা 1400, মানে এটা 10 থাকবে আর নিচে 15। তাহলে 10/15 যা হবে, 10/15 যেটা হবে সেটাই। তাহলে এটা কত? 2/3 মানে 2কে 0.66%। তার মানে 0.66% হচ্ছে এরর ছিল এই মেশিনটার মধ্যে। বোঝা গেল? বা এতটা লসেস হয়েছে, বা এতটা এরর। সো পার্সেন্টেজ এরর বা নর্মাল এরর যদি তোমাকে বের করতে বলে, আমরা তাহলে কি করে করব? আই থিঙ্ক তোমরা বুঝে গেছো। তাহলে ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু করলে কতটা এরর আসে বলতে পারবো।
আর যদি পার্সেন্টেজ বের করতে বলে তাহলে আমরা কি করব, ট্রু ভ্যালুটাকে নিচে লিখে দিয়ে ইন্টু 100 করে দেবো। দিস ইজ আ পার্সেন্টেজ। এটাকেই বলা হয় রিলেটিভ স্ট্যাটিক এরর। এটাকেই কি বলা হয়, এই পার্সেন্টেজ এররটাকেই বলা হয় রিলেটিভ স্ট্যাটিক এরর। তাহলে এটাকে কি বলা হয়, রিলেটিভ স্ট্যাটিক এরর, অথবা এটাকে আবার বলা হয় লিমিটিং এরর। ক্লিয়ার, ক্লিয়ার অল অফ ইউ? চলো তাহলে আমরা আজকে কি দেখলাম, যে ট্রু ভ্যালু কি, মেজার্ড ভ্যালু কি, এবং রিলেটিভ এরর, রিলেটিভ স্ট্যাটিক এরর কি বা লিমিটিং এরর কি। তাহলে কাকে বলা হয়, এগুলো হচ্ছে, দেখো নর্মাল এরর যদি বের করতে হয়, নর্মাল ই ইকুয়ালস টু এরর যদি ই হয়, তাহলে ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু, দিস ইজ আ নর্মাল এরর। যদি পার্সেন্টেজ এরর বের করতে বলে, পার্সেন্টেজ এরর বের করার এটা হচ্ছে ফর্মুলা, এবং এই পার্সেন্টেজ এররকে কি বলা হয়, রিলেটিভ স্ট্যাটিক এরর বা লিমিটিং এরর। আই থিঙ্ক ক্লিয়ার, তোমরা কি বুঝতে পেরেছো? দেখো এরর থেকে আরও অনেক কোশ্চেন হবে, এরর আমি আরও ভালো করে করাবো, বাট দেখো তোমাদের ডিপ্লোমার সিলেবাসে কিন্তু এর থেকে বেশি নেই, এর থেকে বেশি এরর নেই। ওকে, সো আমি এররের উপরে এক্সট্রা লেকচার দেব। সো যে যদি তোমরা কম্পারেটিভ এক্সামের জন্য যখন পড়বে, সেটা তখন কিন্তু তোমাদের কাজে লাগবে। ক্লিয়ার? সো সেমিস্টারের জন্য এটুকুই এনাফ। বাকি যেটা আমি এররের লেকচার দেব নেক্সট দিন, সেটা তোমরা কম্পারেটিভ এক্সামের জন্য কাজে লাগবে। ক্লিয়ার? চলো এবার দেখব, এবার যে টপিকটা আমরা দেখব, তাহলে আমরা কি কি দেখলাম আজকে, পারপাস অফ মেজারমেন্ট, তারপরে কি মেজারিং, তারপরে আমরা কি দেখলাম, যে কিছু এরর দেখলাম এবং কিছু ডেফিনেশন দেখলাম। ওকে, এবার দেখব আমরা মেজারিং ইনস্ট্রুমেন্ট। ওকে, তাহলে এবার দেখব আমরা ইনস্ট্রুমেন্ট। চলো, সো ইনস্ট্রুমেন্ট কত ধরনের? সো এটা কি, এই ইনস্ট্রুমেন্টটা কি, এটা হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট। তো এখানে লিখে নিই আমি, মেজারিং ইনস্ট্রুমেন্ট। সো মেজারিং ইনস্ট্রুমেন্ট আর বেসিক্যালি টুটা, একটা হচ্ছে ইনডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট, আর একটা হচ্ছে ডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট। তাহলে একটা হচ্ছে ইনডাইরেক্ট, একটা ডাইরেক্ট। এই ইনডাইরেক্ট ইনস্ট্রুমেন্টটাকে আবার কি বলা হয়, অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট। এটাকেই বলা হয় অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট। অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট। ওকে, এবার দেখো এই যে ডাইরেক্ট মেজারিং ইনস্ট্রুমেন্ট যেটা আছে, এটাকে আবার দুভাগে ভাগ করা যায়। ওকে, একটা হচ্ছে অ্যানালগ ইনস্ট্রুমেন্ট আর একটা হচ্ছে ডিজিটাল। এই ভাগটা প্রচুর ইম্পর্টেন্ট। ওকে, অ্যানালগ আর একটা হচ্ছে ডিজিটাল। তার মানে এটা কি অ্যানালগ ইনস্ট্রুমেন্ট, আর একটা হচ্ছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট। ক্লিয়ার? এবার দেখব এই অ্যানালগ ইনস্ট্রুমেন্টকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ডিফ্লেকশন টাইপ আর একটা নাল টাইপ। আমি এগুলো সব বোঝাবো, চিন্তা নেই। ডিফ্লেকশন টাইপ আর একটা নাল টাইপ। আর এই ডিজিটাল ইনস্ট্রুমেন্টকে আমরা আর ভাগ করছি না। এবারে ডিফ্লেকশন টাইপ আর নাল টাইপ, এই ডিফ্লেকশন টাইপ ইনস্ট্রুমেন্টকে আবার ভাগ করা যায়, ডিফ্লেকশন ইনস্ট্রুমেন্টকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইন্ডিকেটিং, আরেকটা হচ্ছে রেকর্ডিং, আর এটা হচ্ছে ইন্ট্রিগেটিং। তাহলে এটা হচ্ছে ইন্ডিকেটিং।
এটা রেকর্ডিং, এটা হচ্ছে ইন্ট্রিগেশনটা মনে রাখবে। ওকে, এবার দেখো এই যে 3 ধরনের ইনস্ট্রুমেন্ট, এদের মধ্যে যে ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট আছে এটাকে আবার 3টে ভাগে ভাগ করা যায়, ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট। তাহলে এটা লিখে নাও, আমি এটা এখানে লিখছি। তাহলে এই ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টকে আবার 3টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পিএমএমসি, একটা হচ্ছে মুভিং আয়রন এমআই, আর একটা হচ্ছে ডায়নামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট। তাহলে কি পিএমএমসি ইনস্ট্রুমেন্ট, মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট, এমআই ইনস্ট্রুমেন্ট যেটাকে বলা হয় এটা ডায়নামোমিটার টাইপ। তাহলে পিএমএমসির ফুল ফর্ম কি? পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল। তাহলে এর ফুল ফর্ম কি? পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল। আই থিঙ্ক ক্লিয়ার? তোমরা এগুলো সুন্দর করে লিখে নাও, ঠিক আছে? তাহলে পিএমএমসির ফুল ফর্ম হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল, আর এমআই এর ইনস্ট্রুমেন্টের ফুল ফর্ম কি? মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট। ক্লিয়ার? সো আরেকবার বলে দিচ্ছি, মেজারিং ইনস্ট্রুমেন্ট আর মেনলি 2 টাইপ। একটা হচ্ছে ইনডাইরেক্ট, আর একটা ডাইরেক্ট ইনস্ট্রুমেন্ট। ডাইরেক্ট ইনস্ট্রুমেন্ট আর 2 টাইপস, অ্যানালগ অ্যান্ড ডিজিটাল। অ্যানালগ ইনস্ট্রুমেন্ট আর 2 টাইপ, ডিফ্লেকশন টাইপ আর নাল টাইপ। ডিফ্লেকশন টাইপ ইনস্ট্রুমেন্ট আর 3 টাইপস, ইন্ডিকেটিং, রেকর্ডিং, ইন্ট্রিগেটিং। ওকে, অ্যান্ড ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট আর 3 টাইপস, পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল পিএমএমসি, এমআই ইনস্ট্রুমেন্ট অ্যান্ড ডায়নামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট। সো আমরা মেজারিং ইনস্ট্রুমেন্টের এই যে ভাগগুলো দেখলাম, এগুলো এর পর থেকেই কিন্তু মেন মেজারমেন্ট স্টার্ট হচ্ছে। সো আজকে ইন্ট্রোডাকশন পার্ট ছিল, তার জন্য আমি এখানেই শেষ করছি। নেক্সট ক্লাস থেকে কিন্তু আমি মেজারমেন্টে অ্যাট এ টাইম হিউজ ডেটা দেবো, মানে আমি অনেক কিছু পড়াবো। মানে তোমাদের কাছে টাইম কম আছে, দ্যাটস ওয়াই আমি মানে প্রচুর স্পিডে এবং 1 ঘন্টা বা 1.5 ঘন্টা লেন্দি ভিডিও হবে। তোমরা কষ্ট করে অল্প করে দেখো, বাট আমি যে ভিডিওগুলো বানাবো এখন কিন্তু লেন্দি হবে আস্তে আস্তে, ঠিক আছে? সো থ্যাংক ইউ ক্লাস, আজকের জন্য এইটুকুই। নেক্সট ক্লাসে আমি এরপর থেকে তোমাদের জন্য কন্টিনিউ করব। ওকে, থ্যাংক ইউ।